আমরা হামলাকারী, আমরা সন্ত্রাসী, আমরা শান্তির জন্য স্বাধীনতা এনেছি, মুক্তির জন্য স্বাধীনতা এনেছি। গত বছরের ঠিক এই দিনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার চিত্র সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত। এবং এই দিনটিতে আসলে আজ মুষলধারে বৃষ্টি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাস জুড়ে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হয়তো শিক্ষার্থীরা সেই গত বছরের দিনটি হয়তো ভাবছেন বসে বসে, যেহেতু বাইরে বৃষ্টি। আমি এমন একজনের সামনে আসলে সাথে দাঁড়িয়ে আছি যিনি আসলে একজন নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গত বছর জুলাইয়ে সেই ছাত্রলীগের হামলা প্রত্যক্ষ করেছিলেন। আমরা মম আপুর সাথে কথা বলবো। মম আপু, আমাকে একটু সেই দিনগুলোর স্মৃতিচারণটা বলবেন এবং আজকের দিনে এতক্ষণ বৃষ্টি পড়ছিল, ক্যাম্পাসে হলে ছিলেন, আসলে সেই দিনগুলো কতটা মেমোরাইজড করছিলেন আসলে একটু বলবেন। সত্যি কথা বলতে মানে এখনও আমার চোখে পানি এসে পড়ছে। আমি রাস্তা দিয়ে হল থেকে যখন হেঁটে আসছিলাম ভিসি চত্বরের দিকে, এখন রাস্তায় বিভিন্ন জায়গায় হচ্ছে পানি জমে থাকতে দেখেছি আর কি। তো এইভাবে সেদিন আমার ভাই বোনদের রক্তগুলো রাস্তায় ছড়ায় ছিল। 15ই জুলাই ছাত্রলীগের হামলা আসলে একটি বর্বরোচিত এবং নৃশংস হামলা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা কোটা আন্দোলনকারীরা, আমরা যারা ছিলাম আর কি, আমাদের বের হওয়ার আগে আমাদের হচ্ছে আগের দিন রাতে, মানে পরের দিন সকালে যা পরিকল্পনা হয়, আগের দিন রাতে আমরা হলের মেয়েরা সবাই একসাথে বসে সেই পরিকল্পনাগুলো করতাম বা সেই পরিকল্পনাগুলো আমাদের জানানো হতো। তো এরকম যখন আমাদের হলে হচ্ছে মিটিং করা হয় কয়েকটা, এই মিটিংয়ের মধ্যে আমাদেরকে বারবার বলা হতো, নুসরাত আপুর কথা আমি মেনশন করব। নুসরাত আপু আমাদেরকে বলতেন যে মেয়েরা তোমরা হচ্ছে সংখ্যায় কমে যাবা না কখনো, তোমরা হচ্ছে তোমাদের আশেপাশে যারা আছে সহপাঠীদের নিয়ে আরও বেশি করে আসতে থাকবা, কারণ আমরা মেয়েরা যদি মিছিলের সামনের দিকে থাকি বা আমরা মেয়েরা যদি মিছিলে থাকি তাহলে ছাত্রলীগ আমাদের ভাইদের উপর হামলা করার শিকার পাবে না, হামলা করার সাহস পাবে না। তো এই কথাটা, এই ন্যারেটিভটা যে আমাদের ভাইদের সামনে যদি আমরা থাকি বা আমাদের ভাইদের সাথে যদি আমরা থাকি, ছাত্রলীগ হামলা করার সাহস পাবে না আমরা মেয়ে দেখে, এই ন্যারেটিভটা সেদিন ছাত্রলীগ ভেঙে দিয়েছিল। সেদিন মেয়েদেরকে টার্গেট করেই মূলত ছাত্রলীগ হামলা করে। সেদিন বেশিরভাগ আহত বা বেশিরভাগ হামলার শিকার যাদেরকে আপনি দেখতে পাবেন তারা মূলত নারী শিক্ষার্থী ছিল। তো আমরা ছিলাম একদম হচ্ছে নিরস্ত্র ছিলাম আর কি। আমাদের নিরস্ত্রভাবে আমাদের উপর, বিশেষ করে আমাদের মেয়েদের উপর ছাত্রলীগ যেই হামলাটা করে, বর্বরোচিত হামলাটা করে, এটা আমি আসলে এটাকে কাপুরুষোচিত হামলা বলেই আখ্যায়িত করব। তারা কাপুরুষ না হলে কখনো আমাদের নিরস্ত্র আমাদের মতো ছাত্রদের উপরে তারা কখনো লাঠিসোঁটা নিয়ে এভাবে হামলা করতে পারতো না, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদেরকে টার্গেট। সেদিনের স্মৃতি যদি আমি মনে করতে চাই, সেদিন আমার হচ্ছে ভাই বোন অনেকেই হামলার শিকার হয়েছিলেন। সৌভাগ্যবশত আমি সেদিন হামলার শিকার হওয়া থেকে বেঁচে যাই, কিন্তু আমি বেঁচে যখন হচ্ছে আমার হলে ফিরি হামলার শিকার হওয়া থেকে, তখন আমাদের হচ্ছে হলে, আমার হল শামসুন্নাহার হল, আমাদের হলের আগে থেকেই একটা ব্যাড রেকর্ড প্রচলিত ছিল যে 2002 সালে আমাদের শামসুন্নাহার হলে তৎকালীন যে সরকার ক্ষমতায় ছিল বিএনপির সময়কালে পুলিশ এবং হচ্ছে বিএনপির লোকেরা ঢুকে আমাদের হলের মেয়েদেরকে পিটিয়েছিল। তো আমাদের হলের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এই ব্যাড রেকর্ডটা আগে থেকেই ছিল। আমরা সেদিন যখন হলে ঢুকছিলাম, তো তখন আমাদের হচ্ছে যে হাউস টিউটর ম্যামরা ছিলেন তারা আমাদেরকে বলছিলেন যে বাবা, তোমাদেরকে আমরা হচ্ছে ছাত্রলীগ যদি এখন তো বাইরে থেকে পেটাচ্ছে, তোমরা তো ভেতরে এসে পড়েছো কয়েকজন, এখন তোমাদেরকে যদি ভেতরে এসে পেটায় আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারবো না। এটা শোনার পর তারপর আমাদের হলের হচ্ছে আমরা যারা ছিলেন আর কি সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হলের মধ্যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবো বা একটা প্রিকশন নিব, যাতে আমাদের উপর ছাত্রলীগ হামলা করলে, আমরা তো তখন নিরস্ত্র ছিলাম, আমাদের হাতে কিছুই ছিল না, ছাত্রলীগ হামলা করলে সেটাকে যাতে আমরা প্রতিহত করতে পারি। তো এই ভাবনা থেকে হলের ভিতরে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি, আমার হচ্ছে কয়েকজন সহপাঠী, রুমমেট, আমরা সবাই মিলে যাই আমাদের হলে। তখন গাছের ডাল ভেঙে পড়া ছিল আর কি মাঠে। তো আমরা তখন মাঠে যাই, গাছের ডাল ভেঙে ডাল কেটে কেটে আমরা হচ্ছে সেগুলো দিয়ে লাঠি বানাতে থাকি। লাঠি বানিয়ে আমাদের হলের টিভি রুম আছে, আমাদের হলের টিভি রুমে আমরা সেগুলো একসাথে জড়ো করতে থাকি। তো তখন ছাত্রলীগের নেত্রী, আমার হলের যে সভাপতি ছিলেন খাদিজা আক্তার উর্মি, তিনি গোপনে একটি ভিডিও ধারণ করেন আমাদের হচ্ছে মেয়েদের, আমরা যারা লাঠি বানাচ্ছিলাম, গোপনে ভিডিও ধারণ করে সেই ভিডিওটা হচ্ছে উনি ওনার প্রোফাইল থেকে পোস্ট করেন এবং ছাত্রলীগের অন্যান্য অনেক নেতৃস্থানীয় লোকেরা তখন তাদের প্রোফাইল থেকে এই পোস্টটা করে এবং মোটামুটি হচ্ছে তারা এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করে। তারা সেই পোস্টে হচ্ছে ক্যাপশন দেয় যে আমরা যারা লাঠি বানাচ্ছিলাম আর কি হামলাকারী সন্ত্রাসী, আমাদেরকে হামলাকারী সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়। মানে কত বড় ঘৃণ্য কাজ তারা করেছিল। তারা এখানে আমাদেরকে ভিসি চত্বরে, হল পাড়ায় আমাদের উপর হামলা করে,
তাদেরই হামলার শিকার হয়ে আমরা যখন হলের ভিতরে প্রতিরোধ গড়ে তোলার ন্যূনতম একটা চেষ্টা করি, আমরা কিন্তু তাদের উপর আক্রমণ করতে যাইনি বা তাদের উপর আক্রমণ করার জন্য আমরা লাঠি বানাতে যাইনি। যখন এইটা আমরা লাঠি বানাই বা লাঠি বানিয়ে একসাথে জড়ো করি, আমরা যখন নিজেদের ভিতরে একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি, তখন তারা আমাদেরকে উল্টো ট্যাগ দেয় যে আমরা হামলাকারী, আমরা সন্ত্রাসী। এখনো হচ্ছে মানে রাগে গায়ে আগুন জ্বলা যে ব্যাপারটা আছে, মানে রাগে গায়ে আগুন জ্বলে ওঠা ওরকম হয় আর কি। সেদিন যখন হামলাকারী ট্যাগ দিয়েছিল আমাদেরকে, বিশেষত ওই ভিডিওতে হচ্ছে জুম করে দেখিয়েছিল, তখন আমি একটা সবুজ কালারের হিজাব পরা ছিলাম। তো আমি যখন পরবর্তীতে হচ্ছে এসে এই ভিডিওটা দেখি, তখন হচ্ছে পরবর্তীতে রাতের বেলা রুমে এসে যখন এই ভিডিওটা দেখি, তখন আমার গায়ে আগুন জ্বলে উঠেছে। কেন? আমি তো হচ্ছে তাদেরকে হামলা করতে যাইনি। আমি আমার রুমমেট আমরা মিলে, হাতে বটি ছিল আমাদের, এই জন্য তারা সুযোগটা পেয়েছে যে আমাদের হাতে বটি আছে, এই চিত্রটাকে তারা কাজে লাগিয়ে তারা হচ্ছে এটা প্রমাণ করার চেষ্টা করেছে যে আমি হামলাকারী, আমার রুমমেট হামলাকারী, আমার সাথে যারা ছিল তারা হামলাকারী। আমরা হামলার শিকার হয়েছি, আমরা নির্যাতিত, কিন্তু তারা আমাদেরকে নিপীড়ক হিসেবে পোর্ট্রে করার একটা ঘৃণ্য চেষ্টা করছিল। এখনও আমাদের আন্দোলনকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে ছাত্রলীগের আলবটর বাহিনী। তারা আমাদেরকে তারা আমাদের এই আন্দোলনকে তারা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে এইটা প্রমাণ করার চেষ্টা করে যে আমরা তখন নিপীড়ক ছিলাম, কিন্তু বাস্তবে চিত্রটা ছিল আমরা তখন নির্যাতিত ছিলাম। ইভেন তাদের এই হচ্ছে জিনিসটা হচ্ছে ছড়িয়ে দেওয়ার পরে ইন্টারনেটে যখন হচ্ছে তারা এটা আমাকে হচ্ছে সন্ত্রাসী হামলাকারী হিসেবে ট্যাগ দিয়ে হচ্ছে ভিডিও পোস্ট করে আমার এবং আরও কয়েকজনের, তখন আমরা হচ্ছে মোটামুটি সবাই হচ্ছে ভয়ে ছিল। তখন তো বিভিন্ন জায়গায় ছাত্রলীগের ওরা মাথা চাড়া দিয়ে উঠছিল, এবং আমি বিশেষত আন্দোলনে এর পরবর্তীতে যতদিনই আন্দোলন চলেছে, আমি আন্দোলনে অংশ নেওয়ার সময় ওই সবুজ হিজাবটা আর কোনোদিন পরিনি। আর বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার জায়গায় আমার প্রত্যাশা হচ্ছে, আমি যদি কোটা আন্দোলনের সূত্র ধরেই বলি, তখন আমাদের মধ্যে যে স্পিরিটটা ছিল, আমরা আসলে আন্দোলন করেছি এই জন্য না যে আমাদের হচ্ছে পরবর্তীতে আমরা জানতাম না আসলে কি হবে, আমাদের আন্দোলনটা সফল হবে কিনা। আমরা আজকে রাস্তায় নেমেছি, আজকে আমরা মারাও যেতে পারি, এইটা হচ্ছে ধারণ করে আমরা তখন আন্দোলনে নেমেছিলাম আর কি। তো পরবর্তীতে নতুন বাংলাদেশের প্রত্যাশা আমাদের যেটা হয়, যখন 5ই আগস্ট আসলো, 5ই আগস্টে আমাদের জীবনে আসবে এবং আসলেও আমরা যে দেখে যেতে পারবো সেটার আসলে প্রত্যাশা আমরা তখনও করিনি। তো 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশের আসলে একটা নতুন স্বপ্নই আমার চোখের সামনে ভেসে উঠেছিল, যখন আমাদের হচ্ছে হিন্দু ভাই বোন যারা ছিল, সনাতনী ভাই বোন যারা ছিল, আমার হচ্ছে মসজিদের মোল্লারা তাদেরকে গিয়ে যখন পাহারা দেয়, ইভেন আমরাও হচ্ছে তখন নতুন বাংলাদেশের স্বপ্নে আমাদের এলাকায় তখন ডাকাত পড়ার একটা প্রবণতা হয়েছিল। আমরা ছাত্রছাত্রীরা মিলে হচ্ছে ডাকাত টহল দিতাম। তো এইটা যে আমাদের এই জেনজির মধ্যে একটা যে নতুন বাংলাদেশের চেতনা একটা স্ফুরণ ঘটেছিল, এই প্রত্যাশা তখন আমার মধ্যে ছিল যে নতুন বাংলাদেশ আসলে আগে যে চিত্রটা আমি দেখেছি, আওয়ামী লীগ যে ঘৃণ্য ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতো এবং আমাদের চোখে উন্নয়নের মূলা ঝুলিয়ে যে আসলে আমাদেরকে অবদমিত করে রাখার চেষ্টা করা হতো, এইটা থেকে হয়তো আমরা মুক্তি পাবো। আমাদের আসলেই আমাদের বাক স্বাধীনতা, আমাদের সকল প্রকার স্বাধীনতা আসলে ফিরে আসবে, আমাদের বিশেষ করে নারী স্বাধীনতাটা ফিরে আসবে, এই প্রত্যাশা করেছিলাম। এখন আসলে যেই চিত্রটা আমি দেখি যে এই জায়গায় হচ্ছে খুন হচ্ছে, মিটফোর্ড হাসপাতালের সামনে মব জাস্ট পিটিয়ে একজনকে হত্যা করা হচ্ছে, এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে তখন সেই স্বপ্নটা আসলে চুরমার হয়ে ভেঙে যায়। তখন মনে হয় যে এই স্বাধীনতাকে আসলে আমরা চেয়েছিলাম কিনা, বা আমরা এই স্বাধীনতা এইটা আসলে চোখে দেখার পর তখন যারা জুলাই আন্দোলন করেছিল, আসলে আন্দোলনকারীদের আসলেই হতাশ হওয়ার কথা। যারা এই হামলাগুলো চালাচ্ছে তারা আদতে আন্দোলনে ছিল কিনা, এখন যারা বিভিন্ন জায়গায় মব জাস্টিস তৈরি করার চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, আমরা ছাত্ররা তো আসলে তাদের জন্য স্বাধীনতাটা এনে দেইনি। এই জায়গা থেকে আসলে তখন খুবই হতাশ লাগে। আমার কাছে মনে হয় যে এরকমটা হচ্ছে আমরা তো স্বাধীনতা এনে দিয়েছি, আমরা শান্তির জন্য স্বাধীনতা এনেছি, মুক্তির জন্য স্বাধীনতা এনেছি, সেই মুক্তিটা যদি আসলে না মিলে সেই জায়গা থেকে আসলে হতাশই হতে হয়। দর্শক, এতক্ষণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, যিনি আসলে সেদিন কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, শুধুমাত্র যৌক্তিক একটি আন্দোলনের সাথে যুক্ত থাকার জন্য তিনি সেদিন রাজপথে নেমেছিলেন এবং তিনি তার আশা আকাঙ্ক্ষার কথা জানালেন এবং একদম নিরপেক্ষ বা নির্মোহভাবেই তার কাছ থেকে জানতে পারলাম একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আসলে গত বছরের জুলাইয়ে আমরা আসলে যেভাবে দেখেছিলাম, দেশের মানুষ যেভাবে দেখেছিল, সেখানে বাস্তবতার ঘাটতিটাও আসলে তার বক্তব্যে ফুটে উঠেছে। জুলাইয়ের 1 বছর পেরিয়ে গিয়েছে এবং এই 15 জুলাইয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে বর্বরোচিত যে হামলাটি হয়েছিল তারও 1 বছর পূর্তি হলো আজ। সেই দিনে দাঁড়িয়ে এখানকার বাস্তব চিত্র
আসলে জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ। আমি মুস্তাফিজ আবির, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।